বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আমি রাবেয়া বসরি সুমি, সহকারী শিক্ষক, চরপেশন সরকারি টিব্রেট মডেল মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমরাও নিশ্চয়ই ভালো আছো। তো শিক্ষার্থীরা, আমি আজ তোমাদেরকে নিয়ে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের চতুর্থ অধ্যায়। তো শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছ বা শুনতেছ, তোমরা সবাই অন্যান্য বন্ধুদেরকে ক্লাসটি শেয়ার করে দাও, যাতে সবাই আমার এই ক্লাসটি ভালোভাবে উপভোগ করতে পারে বা ভালোভাবে শিখতে পারে। তো শিক্ষার্থীরা, আমার কথাগুলো তোমরা শুনছি কিনা একটু আমাকে জানাবা, ভালোভাবে শুনছো কিনা। আচ্ছা শিক্ষার্থীরা, একটি ফুলের পরাগদানিতে যে পরাগ রেণু আছে, তা আঙ্গুলের মধ্যে একটি ফুলের পরাগদানিতে হাত দিয়ে ঘষলে কিছু গুঁড়ো বস্তু দেখা যায়। সে বস্তুগুলোর নাম হলো পরাগরেণু। আর এই পরাগরেণু যখন অন্য একটি ফুলের গর্ভমুণ্ডে নিয়ে স্থানান্তর করা হয়, তখন তাকে কি বলে? তাহলে তাকে বলে পরাগায়ন। আজকের পাঠ পরাগায়ন। আজকের পাঠ পরাগায়ন। তো এখন আলোচনা করব পরাগায়ন কি। পরাগায়ন কি? পরাগায়ন হলো ফুলের পরাগদানি থেকে পরাগ রেণু একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে বা একই ফুলের মধ্যে বা একই জাতের অন্য উদ্ভিদের ফুলের মধ্যে ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। তাহলে পরাগায়ন হলো ফুলের পরাগদানি থেকে পরাগ রেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। তো এখন আলোচনা করব, তোমরা দেখো পরাগায়নের প্রকারভেদ। আচ্ছা, এই পরাগায়নের প্রকারভেদ আমরা দেখতেছি। শিক্ষার্থীরা, তোমরা আমার এই ছবিটি একটু দেখে পরাগায়ন বুঝতে পারো কিনা ভালোভাবে। এখানে দুইটি ফুল গাছ আমি আঁকতেছি।
আচ্ছা শিক্ষার্থীরা, আমি এখানে দুইটি ফুল গাছ এঁকেছি। একটা ফুল গাছ আর এই একটা ফুল গাছ, এই দুইটা এই একই ফুলের মধ্যে যদি পরাগায়ন, একই উদ্ভিদে দুটা ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে তাহলে তাকে বলা হয়েছে স্বপরাগায়ন। একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগায়ন ঘটাকে বলা হয় স্বপরাগায়ন। তাহলে স্ব বলতে কি, নিজেদের ভিতরে পরাগায়ন ঘটাকে বলা হয়েছে স্বপরাগায়ন। আর দুটো ভিন্ন উদ্ভিদের, এই একটা উদ্ভিদ, এই একটা উদ্ভিদ, এই দুটো ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগায়ন ঘটাকে বলা হয় পরপরাগায়ন। দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগায়ন ঘটাকে বলা হয় পরপরাগায়ন। দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে তাহলে আমরা পরাগায়ন কত প্রকার দেখতেছি? পরাগায়ন দুই প্রকার, স্বপরাগায়ন, পরপরাগায়ন। তাহলে আমরা এখানে লিখতে পারি পরাগায়ন, পরাগায়ন দুই প্রকার, যথা স্বপরাগায়ন ও স্বপরাগায়ন ও পরপরাগায়ন। পরাগায়ন কত প্রকার? পরাগায়ন দুই প্রকার, স্বপরাগায়ন ও পরপরাগায়ন। এখন এই যে পরাগায়নের প্রকারভেদ, স্বপরাগায়ন, পরপরাগায়ন, এই প্রকারভেদ অর্থাৎ এই পরাগায়নের আলোচনা থেকেই আমরা আরো কিছু প্রশ্ন শিখতে পারবো। তো সেগুলো আমি আগে প্রশ্নগুলো তোমাদেরকে লিখে দেখাচ্ছি। পরাগায়নের মধ্যে পার্থক্য, অর্থাৎ স্বপরাগায়ন, পরপরাগায়নের মধ্যে পার্থক্য। আমি একসাথে পরাগায়নের মধ্যে পার্থক্য লিখেছি। 4 পরাগায়নের বৈশিষ্ট্য, তার মানে স্বপরাগায়ন ও পরপরাগায়নের বৈশিষ্ট্য। এরপরে পার্থক্য, বৈশিষ্ট্য, পরাগায়নের সুবিধা ও অসুবিধা, অর্থাৎ উপকারিতা, অপকারিতা। শিক্ষার্থীরা, তোমাদের সাথে সামনে যদি বই থাকে তোমরা বই, খাতা, কলম নিয়ে লিখতে পারো যে পার্থক্য দেখো, পরাগায়ন কি, পরাগায়নের প্রকারভেদ, পরাগায়নের মধ্যে পার্থক্য, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, পরাগায়নের গুরুত্ব, পরাগায়নের গুরুত্ব। আমরা একটা প্রশ্ন আলোচনা করলেই দেখা গেছে যে এই 4টা প্রশ্নের উত্তর, 5টা প্রশ্নের উত্তর দেওয়া যাবে। একটা প্রশ্ন নিয়ে যদি আলোচনা করি তাহলে এই 5টা প্রশ্নের উত্তর লেখা যাবে। তো এই 5টা প্রশ্নের উত্তর কিভাবে তৈরি করব আমরা সেখানে দেখব। পার্থক্য লিখি, পরপরাগায়ন এবং স্বপরাগায়নের মধ্যে কি কি পার্থক্য হয়, ওই পার্থক্য অনুসারেই এই বাকি প্রশ্নগুলোর উত্তর সেভাবে সাজিয়ে নিব। তো এখন দেখি, যদি লিখি এক পাশে স্বপরাগায়ন, অন্য পাশে লিখব পরপরাগায়ন, স্বপরাগায়ন, পরপরাগায়ন। তো এখন প্রথমে শিখি স্বপরাগায়নের সংজ্ঞা। প্রথমেই শিখতেছি স্বপরাগায়নের সংজ্ঞা। স্বপরাগায়নের সংজ্ঞাটা হলো, স্বপরাগায়নের সংজ্ঞাটা হলো একই ফুলের দুটি, একই ফুলের বা একই উদ্ভিদের, একই ফুলের বা একই উদ্ভিদের দুটি
ভিন্ন একই ফুলের বা একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে একই ফুলের বা একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন ঘটলে তাকে স্বপরাগায়ন বলে। স্বপরাগায়ন বলে। তাহলে দেখা গেছে স্বপরাগায়নের সংজ্ঞা পাওয়া গেছে একই ফুলের বা একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন ঘটাকে স্বপরাগায়ন বলে। আর এখানে একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগায়ন ঘটাকে পরপরাগায়ন বলে। পরপরাগায়ন বলে। তাহলে দেখা গেছে স্বপরাগায়নের সংজ্ঞা এবং পরপরাগায়নের সংজ্ঞা আমরা দুইটা দেখতে পাচ্ছি। একই ফুলের বা একই উদ্ভিদের দুইটা ফুলের মধ্যে পরাগায়ন ঘটাকে বলা হয়েছে একই ফুলের বা একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগায়ন ঘটাকে স্বপরাগায়ন বলে। আর একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগায়ন ঘটাকে পরপরাগায়ন বলে। 2 স্বপরাগায়ন নিশ্চিত। স্বপরাগায়ন নিশ্চিত। তাহলে পরপরাগায়ন অনিশ্চিত। স্বপরাগায়ন বাহকের উপর নির্ভর করতে হয় না। পরপরাগায়ন বাহকের উপর নির্ভর করতে হয়। স্বপরাগায়ন বাহকের উপর নির্ভর করতে হয় না, পরপরাগায়ন বাহকের উপর নির্ভর করতে হয়। স্বপরাগায়নে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। পরপরাগায়নে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না। প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না। স্বপরাগায়ন এর পরাগরেণুর অপচয় কম হয়। পরাগরেণুর অপচয় কম হয়। আর এটা পরাগরেণুর অপচয় বেশি হয়। পরাগরেণুর অপচয় কম হয়, পরাগরেণুর অপচয় বেশি হয়। আর বীজ কম জীবনী শক্তি সম্পন্ন হয়। বীজ কম জীবনী শক্তি সম্পন্ন হয়। আর পরপরাগায়নের বীজ অধিক জীবনী শক্তি সম্পন্ন হয়। অধিক জীবনী শক্তি সম্পন্ন হয়। আচ্ছা, এরপরে স্বপরাগায়ন মাতৃ উদ্ভিদের স্বপরাগায়নের অভিযোজন ক্ষমতা কম। অভিযোজন ক্ষমতা কম। পরপরাগায়নের অভিযোজন ক্ষমতা বেশি। স্বপরাগায়ন অভিযোজন ক্ষমতা বেশি। স্বপরাগায়ন এক সময় বিলুপ্তি ঘটে। এক সময় বিলুপ্তি ঘটতে পারে। প্রজাতির বিলুপ্তি ঘটে না। প্রজাতির
বিলুপ্তি ঘটে না। স্বপরাগায়ন প্রজাতির বিলুপ্তি ঘটে না। বীজ এক সময় বিলুপ্তি ঘটতে পারে, প্রজাতির বিলুপ্তি ঘটে না। স্বপরাগায়ন মাতৃ উদ্ভিদের অনুরূপ হয়। মাতৃ গুণাগুণ বজায় থাকে। এরা মাতৃ গুণাগুণ বজায় থাকে না। মাতৃ গুণাগুণ বজায় থাকে। আচ্ছা শিক্ষার্থীরা, আমি এখানে একটি পার্থক্য লিখেছি, তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না, কতটুকু দেখতে পেয়েছো? আচ্ছা, এখানে আমি একটি পার্থক্য লিখেছি, এই পার্থক্যটা তোমরা কতটুকু বুঝতে পেরেছো অবশ্যই আমি দেখব, বা যেটুকু লিখেছি এই থেকে তোমরা মনে হয় যেন বুঝতে পেরেছো। তো এখন এই প্রশ্নটা, এই যে পার্থক্যটা আমি লিখেছি, এই পার্থক্য দিয়েই যদি তোমরা বলো পরাগায়নের প্রকার ভেদ লিখো, তো এই পার্থক্যগুলোকে যদি আমরা সাজিয়ে লিখি, অর্থাৎ পয়েন্ট না ব্যবহার করে সংজ্ঞা থেকে শুরু করে সাজিয়ে লিখি, তাহলে দেখা গেছে প্রকারভেদের বর্ণনা, অর্থাৎ স্বপরাগায়নের বর্ণনা এই পাশের এইটুকু, আর এই পাশের পরপরাগায়নের সবটা সাজিয়ে লিখলে হবে পরপরাগায়নের বর্ণনা। স্বপরাগায়নের উদাহরণটা যেমন হতে পারে সিম, সরিষা, আর পরপরাগায়নের উদাহরণ হতে পারে শিমুল, পেঁপে ইত্যাদি। তাহলে দেখা গেছে উদাহরণ সব ব্যাখ্যা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো প্রকারভেদের বর্ণনা। এখন স্বপরাগায়ন ও পরপরাগায়নের পার্থক্য, এই বর্ণনা থেকে কিন্তু আমরা পার্থক্য লিখতে পারি। আর বৈশিষ্ট্য দেখো, স্বপরাগায়নের এই পয়েন্ট করে লিখলে সংজ্ঞা, এবং এই পয়েন্ট করে লিখলে এক পাশ তুমি উঠিয়ে দিলে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ। স্বপরাগায়ন, পরপরাগায়নের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ। আচ্ছা শিক্ষার্থীরা, এখন তোমরা সবচেয়ে বেশি খেয়াল করবা স্বপরাগায়নের সুবিধা অসুবিধা, পরপরাগায়নের সুবিধা অসুবিধা, এইটা কিভাবে লিখতে হয়। তাহলে এইটা আমরা এখান থেকে শিখবো কিভাবে লিখতে হবে। আমি এটা একটু মুছে নেই, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবা এটাতে আমি কি বলতেছি। সুবিধা অসুবিধাটা আমরা দেখতেছি, স্বপরাগায়নের যেটা সুবিধা, পরপরাগায়নের সেটা অসুবিধা। তো এই অসুবিধা অর্থাৎ উপকারিতা অপকারিতা, তাই না? স্বপরাগায়নের সুবিধা, স্বপরাগায়নের সুবিধা, আর হলো স্বপরাগায়নের সুবিধা, তাহলে স্বপরাগায়নের কি অসুবিধা। এই সুবিধা লিখে তোমরা কয়েকটা পয়েন্ট সাজিয়ে দিবা, যেমন 4টা। আবার অসুবিধা লিখে, স্বপরাগায়নের অসুবিধা লিখে 3-4টা পয়েন্ট সাজাও। আর পরপরাগায়নের সুবিধা লিখে একই রকমের পয়েন্ট সাজাও। অসুবিধা, পরপরাগায়নের অসুবিধা, সে অসুবিধা লিখবো আমরা, পরপর 4টা পয়েন্ট সাজাবো। এখন এই যে আমি পয়েন্টগুলো আগে লিখছি, লেখা আমি দেখবো স্বপরাগায়নের সুবিধা, পরপরাগায়নের অসুবিধা। তো যেখানে আমি এখানে একটা পয়েন্ট যদি সুবিধা লিখি, এই জায়গায় একটা পয়েন্ট আমি অসুবিধা লিখবো। তো এই জায়গায় আমরা এই যে পার্থক্যের ভিতরে আমরা ধরি স্বপরাগায়নে, তোমরা দেখো শিক্ষার্থীরা 2 নম্বরের পার্থক্যটাই স্বপরাগায়ন নিশ্চিত, এটা মানে কি সুবিধা। এখানে তোমরা লিখবা স্বপরাগায়ন নিশ্চিত, আর অসুবিধার কাছে তোমরা লিখবা পরপরাগায়ন অনিশ্চিত। তাহলে স্বপরাগায়ন কি নিশ্চিত, পরপরাগায়ন অনিশ্চিত। তো এটা তোমরা পরপরাগায়নের অসুবিধা, স্বপরাগায়নের কি সুবিধা। শিক্ষার্থীরা
পরপরাগায়নের অসুবিধা, স্বপরাগায়নের সুবিধা। এখন আবার দেখো 3 নম্বর পার্থক্যটা, স্বপরাগায়নের সুবিধা বাহকের উপর নির্ভর করতে হয়, পরপরাগায়নের অসুবিধায় বাহকের উপর নির্ভর করতে হয় না। তাহলে এটা অসুবিধা, স্বপরাগায়নের সুবিধা বাহকের উপর নির্ভর করতে হয় না 3 নম্বর পার্থক্যের ভিতরে। আর পরপরাগায়নের অসুবিধায় বাহকের উপর নির্ভর করতে হয়, তাহলে এটা কি অসুবিধা। 4 নম্বর পার্থক্যটা তোমরা দেখো, স্বপরাগায়নের প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে, তাহলে এটা সুবিধা 3 নম্বরে। আর পরপরাগায়নের অসুবিধা, এখানে হলো কি অসুবিধার মধ্যে হলো প্রজাতির বিশুদ্ধতা, তাহলে দেখতেছি প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে, স্বপরাগায়নের সুবিধা। আর প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না, পরপরাগায়নের অসুবিধা। শিক্ষার্থীরা, আমি যদি বোর্ডের সংকটের জন্য ভালোভাবে লিখতে পারতেছি না, তারপরে তোমরা একটু বুঝে নিবা যে কোনটা সুবিধা কোনটা অসুবিধা। তাহলে স্বপরাগায়নের সুবিধায় পাইলাম নিশ্চিত, পরপরাগায়নের অসুবিধায় পাইলাম অনিশ্চিত। স্বপরাগায়নের সুবিধা বাহকের উপর নির্ভর করতে হয় না, বাহকের উপর নির্ভর করতে হয় না, এটা বাহকের উপর নির্ভর করতে হয়, নির্ভর করতে হয়। আমি সংক্ষেপে লিখেছি, তোমরা একটু বুঝে নিও। এরপরে আসো, পরাগরেণুর অপচয় কম হয়, তাহলে পরপরাগায়নে পরাগরেণুর অপচয় বেশি হয়। 5 নম্বর পার্থক্যটা তোমরা দেখো, পরাগরেণুর অপচয় কম হয়, এটা স্বপরাগায়নের জন্য সুবিধা, পরপরাগায়নের অসুবিধা, পরাগরেণুর অপচয় বেশি হয়। তাহলে এটা কি হয়েছে, পরাগরেণুর অপচয় কম হয়, আর এটা পরাগরেণুর অপচয় বেশি হয়। আবার এখন আবার দেখো, স্বপরাগায়নের অসুবিধাটা কি, বীজ কম জীবনী শক্তি সম্পন্ন, বীজ কম জীবনী শক্তি সম্পন্ন, বীজ কম জীবনী শক্তি সম্পন্ন। আর স্বপরাগায়নের সুবিধা হলো কি, বীজ অধিক জীবনী শক্তি সম্পন্ন, অধিক জীবনী শক্তি সম্পন্ন। তাহলে আমরা স্বপরাগায়নের সুবিধা, পরপরাগায়নের অসুবিধা, স্বপরাগায়নের অসুবিধা, পরপরাগায়নের অসুবিধা। তোমরা 6 নম্বর পার্থক্যটা খেয়াল করবা, বীজ কম জীবনী শক্তি সম্পন্ন হয়, তাহলে বীজ অধিক জীবনী শক্তি সম্পন্ন, এটা পরপরাগায়নের সুবিধা, স্বপরাগায়নের অসুবিধা। আচ্ছা, এরপরে 7 নম্বর পার্থক্যটা দেখো, অভিযোজন ক্ষমতা কম, স্বপরাগায়নের ফলে যে বীজ উৎপন্ন হয় তার অভিযোজন ক্ষমতা কম, তাহলে পরপরাগায়নের অভিযোজন ক্ষমতা বেশি। আমরা দেখতেছি এটার অভিযোজন ক্ষমতা কম, অভিযোজন ক্ষমতা কম, এটা তাহলে অভিযোজন ক্ষমতা বেশি, এটা তো তার সুবিধা নাকি, অভিযোজন ক্ষমতা বেশি, অর্থাৎ পরপরাগায়নের অভিযোজন ক্ষমতাটা বেশি। এরপরে 8 নম্বর পার্থক্যে দেখা যায়, এক সময় প্রজাতির বিলুপ্তি ঘটতে পারে, অর্থাৎ স্বপরাগায়ন যে কোনো সময় প্রজাতির বিলুপ্তি করতে পারে, তাহলে এটা স্বপরাগায়নের জন্য অসুবিধা। আর পরপরাগায়নে প্রজাতির বিলুপ্তি কখনই ঘটে না, অর্থাৎ বিলুপ্তি ঘটে না, তাহলে এটা অসুবিধা দেখা গেছে যে বিলুপ্তি ঘটে, আর এটা বিলুপ্তি ঘটে না, প্রজাতির কোনো বিলুপ্তি ঘটে না। এরপরে দেখা গেছে মাতৃ গুণাগুণ বজায় থাকে, অর্থাৎ এটা আমরা এখন এইখানে যেই সুবিধা অসুবিধাগুলো দেখতে পেয়েছি, একটা পার্থক্য দিয়ে তো তৈরি করতে পেরেছি, প্রকারভেদের বর্ণনা তো বুঝছই। যখন এই কথাগুলো ঢালা করে লিখি তাহলে সংজ্ঞা, এই পয়েন্ট বাদ দিয়ে একটার পর একটা বাক্য সাজিয়ে লিখি, তখন হলো এটা সংজ্ঞা, বর্ণনা, উদাহরণ। আর যখন এগুলোকে একটা সাইড উঠে পয়েন্ট করে লিখি তখন সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ। আর যখন দুইটা পাশে বৈশিষ্ট্যগুলো লিখি আলাদা করে তখন হলো কি পার্থক্য। আর যখন লিখি সুবিধা অসুবিধা তখন আমি দেখব স্বপরাগায়নের যেটা সুবিধা,
পরপরাগায়নে সেটা অসুবিধা, স্বপরাগায়নে যেটা অসুবিধা, পরপরাগায়নে সেটা সুবিধা। এইভাবে আমরা গুছিয়ে নিব। এখন দেখো তাহলে তুমি গুরুত্ব শিখবা কিভাবে। গুরুত্ব শিখবা দেখো, তাহলে আমরা এখানে পাইছি পরাগায়ন কি, পরাগায়নের প্রকারভেদের বর্ণনা, পরাগায়নের সুবিধা অসুবিধা, পরাগায়নের বৈশিষ্ট্য, পরাগায়নের মধ্যে পার্থক্য। তোমাদেরকে আমি যে প্রশ্নগুলো শিক্ষণফল হিসাবে দিয়েছি সেগুলো তুমি একটা প্রশ্ন দিয়েই অনেকগুলো প্রশ্নের উত্তর সাজাইতে পারছো। তার মানে কি সৃজনশীল কোথায় থেকে আসবে, যেখান থেকে আসবে এই পাঠের সেখান থেকে তোমরা উত্তর দিতে পারবা। এখন আসো তোমরা গুরুত্ব কিভাবে লিখবা। গুরুত্ব লিখবা এই সংজ্ঞা লিখে এখানে যেই কথাগুলো সুবিধা দেওয়া আছে অসুবিধা কথাগুলো না বলে, যেমন সংজ্ঞা লিখে বলবো পরপরাগায়ন নিশ্চিত, বাহকের উপর নির্ভর করতে হয় না, প্রজাতির বিশুদ্ধতা বজায় রাখে, এবং স্বপরাগায়ন পরপরাগায়নের উপর দেখা গেছে বীজটা অধিক জীবনী শক্তি সম্পন্ন, অভিযোজন ক্ষমতা বেশি, প্রজাতির বিলুপ্তি ঘটে না। এরপরে লিখবা স্বপরাগায়নে একই জিনোটাইপের দুটা উদ্ভিদের মধ্যে পরাগায়ন ঘটলে ওই জিনোটাইপের পরিবর্তন হয় না, এর ফলে যে বীজটা হবে সেটা অবশ্যই মাতৃ গুণাগুণ বজায় থাকে। এই জন্য এটাকে বলা হয়েছে স্বনিয়ন্ত্রণকারী বস্তুর সমষ্টি। আর পরপরাগায়নের ফলে যে দুইটা জিনোটাইপ, এই দুইটা জিনোটাইপের মধ্যে যদি পরাগায়ন ঘটে তাহলে এই ভিন্ন দুইটা জিনোটাইপে, পরপরাগায়ন বলতে ভিন্ন দুইটা উদ্ভিদের জিনোটাইপের মধ্যে যদি পরাগায়ন ঘটে তা এর ফলে যে বীজটা উৎপন্ন হবে তার জিনোটাইপের পরিবর্তন হবে, অর্থাৎ ওই উদ্ভিদের যে বীজটা হবে তা মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্যের অনুরূপ হবে না। এই জন্য এটা বলা হয়েছে স্বনিয়ন্ত্রণকারী বস্তুর সমষ্টি নয়। এই বর্ণনাগুলো লিখে আমরা যদি বলি উপরিউক্ত আলোচনা থেকে দেখা যায় যে স্বপরাগায়ন এবং পরপরাগায়ন ঘটার ফলেই উদ্ভিদের বংশ বৃদ্ধি হয় আর উদ্ভিদ বংশ পরম্পরা বেঁচে থাকতে পারে। যদি এই পরাগায়ন না ঘটে তাহলে উদ্ভিদের বংশ পরম্পরায় কোনো নতুন গুণের বিকাশ ঘটবে না এবং নতুন উদ্ভিদেরও সৃষ্টি হবে না। যদি সৃষ্টি না হয় তাহলে আমরা মানব জাতি এবং অন্যান্য প্রাণীরাও উদ্ভিদের উপর নির্ভরশীল, তাহলে উদ্ভিদ এবং প্রাণী কারোরই বেঁচে থাকা সম্ভবপর হবে না। এই জন্য পরাগায়নের গুরুত্ব অপরিসীম। তোমরা খেয়াল করবা যেই প্রশ্নটা গুরুত্ব দিয়ে হয় সেই প্রশ্নটা বইয়ের সাথে হুবহু মিলবে না, সেগুলো তোমরা নিজের আঙ্গিকে বই থেকে কিছু নিয়ে নিজের আঙ্গিকে একটু বানিয়ে লিখবা, কারণ উচ্চতর দক্ষতার একটা প্রশ্ন অবশ্যই তো সেটা বড় হতে হবে। তাহলে শিক্ষার্থীরা এতক্ষণ আমি যে আলোচনা তোমাদের সাথে করেছিলাম তা ছিল স্বপরাগায়ন, পরপরাগায়নের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, গুরুত্ব, তারপরে বর্ণনা। এই তো এবার পরাগায়ন কিভাবে ঘটে। তাহলে পরাগায়ন কিভাবে ঘটে তোমরা একটু দেখবা। পরাগায়ন ঘটে পাখি, পানি, বায়ু, কীটপতঙ্গ, প্রাণী এগুলোর মাধ্যমে। আচ্ছা, পরাগায়ন কিভাবে ঘটে সব ঠিক আছে। আচ্ছা, পরাগায়ন কিভাবে ঘটে দেখো শিক্ষার্থীরা। তো এখন আমরা দেখতেছি পরাগায়ন। এখন প্রশ্ন, পরাগায়ন কিভাবে ঘটে তোমরা দেখো। পরাগায়ন ঘটে পাখি, পানি, বায়ু, কীটপতঙ্গ, বাদুড়, শামুক ও অন্যান্য প্রাণীর মাধ্যমে। মধু সংরক্ষণের জন্য বা মধু খাওয়ার জন্য কিংবা সুন্দর রঙের আকর্ষণের জন্য একটা ফুলের উপরে গিয়ে বসলে তার পরাগরেণুগুলো দেখা গেছে প্রাণীর গায়ে লেগে যেতে পারে। এতে ওই প্রাণী যদি অন্য একটা ফুলের গর্ভমুণ্ডের উপরে গিয়ে বসে তাহলে সেখানে অজান্তে পরাগায়ন ঘটে যায়। আর এই পরাগায়ন ঘটার ফলে ফুলের গঠনে কিছু পরিবর্তন দেখা যায়।
ওই পরিবর্তনকে বলা হয় অভিযোজন। তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পারতেছ পরাগায়নটা কিভাবে ঘটে। এখন দেখবা বিভিন্ন বাহকের মাধ্যমে পরাগায়নের ভূমিকা। বিভিন্ন বাহকের মাধ্যমে পরাগায়নের ভূমিকা। আচ্ছা, বিভিন্ন বাহকের মাধ্যমে পরাগায়নের ভূমিকা। তো বাহক কয়টা? তোমাদের অষ্টম শ্রেণীর বইতে 4টা বাহকের কথা উল্লেখ করা আছে। পতঙ্গ পরাগী, প্রাণী পরাগী, বায়ু পরাগী, পানি পরাগী। তাহলে আমরা দেখতেছি 4টা বাহকের মাধ্যমে পরাগায়ন ঘটে। কয়টি বাহকের মাধ্যমে? 4টি বাহকের মাধ্যমে পরাগায়ন ঘটে। আচ্ছা, তাহলে একটা দেখতেছি পতঙ্গ পরাগায়ন। পতঙ্গ পরাগায়ন। 2 বায়ু পরাগায়ন। পানি পরাগায়ন। 4 প্রাণী পরাগায়ন। প্রাণী পরাগায়ন। আচ্ছা, এই 4টি মাধ্যমে পরাগায়ন ঘটতেছে। এই 4টি মাধ্যমে পরাগায়ন ঘটে। তাহলে পতঙ্গ পরাগায়ন, বায়ু পরাগায়ন, পানি পরাগায়ন, প্রাণী পরাগায়ন। তো শিক্ষার্থীরা এখন দেখা যাচ্ছে পতঙ্গ পরাগায়ন। তাহলে যে ফুলের পরাগায়ন পতঙ্গের মাধ্যমে ঘটে তাকে পতঙ্গ পরাগায়ন বলে। তো পতঙ্গ পরাগায়নের ফুলগুলোর বৈশিষ্ট্যগুলো কেমন হবে? ফুল অনেক আকারে বড় হবে, উজ্জ্বল বর্ণের হবে, সুগন্ধিযুক্ত হবে, গর্ভমুণ্ড ও পরাগরেণু আটালো হবে। তো এই ধরনের পরাগায়নগুলো হয় সাধারণত। এই ধরনের পরাগায়নগুলো ঘটে জবা, কুমড়া, সরিষা ইত্যাদিতে। আর বায়ুর মাধ্যমে যে পরাগায়ন ঘটে তাকে বায়ু পরাগী ফুল বলে। বায়ু পরাগী ফুলগুলো হালকা, মধুগ্রন্থিবিহীন, সংখ্যায় অনেক, পালক থাকে। এটা বাতাসে ভেসে পরাগায়ন ঘটায়। ধান, গম, ভুট্টা, আখ এই ধরনের ফুলে বায়ু পরাগায়ন ঘটে। আচ্ছা, এরপরে আসো পানি পরাগায়ন। তাহলে যে ফুলের পরাগায়ন পানির মাধ্যমে হয় তাকে পানি পরাগী ফুল বলা হয়। তাহলে এটা হলো কি? সেটা হলো পানি পরাগী ফুল এক লিঙ্গ। স্ত্রী ফুলের বোটা লম্বা আর পুরুষ ফুলের বোটা খাটো। পরিণত ফুল, পুরুষ ফুল বোটা থেকে খুলে পানিতে ভেসে ভেসে স্ত্রী ফুলের কাছে গিয়ে পরাগায়ন ঘটায়। যেমন পাতার শ্যাওলা, জাউজাজি এই ধরনের উদ্ভিদে পানি পরাগায়ন ঘটে। প্রাণী পরাগায়ন। যে ফুলের পরাগায়ন প্রাণীর মাধ্যমে ঘটে তাকে পানি পরাগী ফুল বলে, পরাগী ফুল বলে। তাহলে প্রাণী পরাগী ফুলগুলো তাও আকারে বড়, মধুগ্রন্থিযুক্ত, গর্ভমুণ্ড আটালো, এরপর সৌন্দর্য যুক্ত। এই ফুলগুলো সৌন্দর্যযুক্ত। তাহলে দেখা গেছে এই ফুলগুলো হয় শিমুল, কদম, কচু ইত্যাদিতে। তো এতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা আমি দেখতেছি মনে হয় আমার বোর্ডটা ক্লিয়ার না। বোর্ড ক্লিয়ার না। যাই হোক শিক্ষার্থীরা, তোমরা আমার ক্লাসটি শুনতে পেয়েছো এতক্ষণ ধরে। আমি পরাগায়ন সম্পর্কে সকল কিছু আলোচনা করেছি। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে পরাগায়নটা কি। শিক্ষার্থীরা তোমরা তো এখন বলতে পারবা পরাগায়ন কয় প্রকার? 2 প্রকার, স্বপরাগায়ন, পরপরাগায়ন গায়ন। আচ্ছা, যদি বলি স্বপরাগায়নের উদাহরণটা কি হবে, তাহলে পরপরাগায়নের উদাহরণটা কি হবে? তো তোমরা আমাকে কমেন্ট করে জানালে হয়তো ভালো হতো, কিন্তু তো আমি বলে দিয়েছি। তাহলে আমরা দেখতেছি স্বপরাগায়নটা হলো শিম,
সরিষা, আর পরাগাটা দেখতেছি শিমুল, পেঁপে, আরো তো অসংখ্য। তো দুই একটা উদাহরণ আমরা মনে রাখতে পেরেছি, এই তো, বা অসংখ্য আছে, সবগুলো বলা হয়নি শিক্ষার্থীরা। এরপরে আমরা যে এটা সুবিধা অসুবিধা কিভাবে হয়, তাহলে প্রতিটা ক্লাসটা পুরোটাই তোমরা ভালোভাবে শিখতে পেরেছো, কিংবা আমার কথাগুলো ভালোভাবে শুনতে পেরেছো কিনা। শুনলে তো তোমরা হয়তো দেখা গেছে ক্লাসটা ভালোভাবে উপস্থাপন করতে পেরেছো। তো শিক্ষার্থীরা, আমাদের এখন প্রতি সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়, তো এই সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো তোমরা তৈরি করে সামনের সপ্তাহে দিয়ে দিবা। আর আমার এই ক্লাসে আমি সিলেবাসের উপর ভিত্তি করে ক্লাসটা করেছি। আমার এই ক্লাসের অ্যাসাইনমেন্টটা সামনের সপ্তাহে দেওয়া হবে, সেখান থেকে সংগ্রহ করে তোমরা আবার সামনের সপ্তাহে ওই অ্যাসাইনমেন্ট লিখে জমা দিবা। তোমরা ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।